পার্টি টুয়েলসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। রোজা রমজানের দিন, অনেকে হয়তো ঘুমাইতেছো, অনেকে ঘুম থেকে উঠছো। তো যাই হোক, এত সময় পর্যন্ত ঘুমানোর কিছু নাই। আমরা ক্লাস শুরু করব। যে ক্লাসটি আজকে করার কথা ছিল সেটা হচ্ছে আমাদের অধ্যায় 12-র সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা গতদিন সূত্রের বেসিকটা করাইছিলাম। তোমরা ইতিমধ্যে খেয়াল করছে যে এই অধ্যায়ের সূত্র খুবই কম এবং কয়েকটা সূত্র দিয়েই সমস্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করা যাবে। এবং আজকেও আমরা ঠিক সেই রকমই কয়েকটা প্রশ্নের সমস্যার সমাধান করব। তো যাই হোক, এর মাঝে তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও। দেখি কে কে যুক্ত হয়ে গেছো এর মাঝে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে খুব তাড়াতাড়ি আমরা যুক্ত হয়ে যেতে পারি। ঠিক আছে? খুব তাড়াতাড়ি যাতে যুক্ত হয়ে যেতে পারি। খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে হবে। সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারি। সবাই যুক্ত হয়ে গেছো না? কই আর কই? ফিজিক্সের জন্য তো বই পড়তে হবেই, কারণ বহু নির্বাচনী প্রশ্নগুলা তো বেশিরভাগ ক্ষেত্রে যেমন ক খ প্রশ্নগুলোর জন্য লাগবে। আবার জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের কিছু কিছু অবজেক্টিভের জন্য লাইন বাই লাইন কোশ্চেন হয়, সেই অংশগুলো লাগবে। তো সেই অনুসারে তো অবশ্যই পড়া দরকার। অবশ্যই বোর্ড বই পড়তে হবে। বোর্ড বই না পড়লে তো তোমার অবজেক্টিভ কিছু কিছু অংশ পারবা না। ওই জন্যে অবজেক্টিভগুলি সমাধান করার জন্য হলেও বোর্ড বইটা রিডিংগুলো পড়তে হবে এবং কিছু কিছু লাইন তোমাদের আন্ডারলাইন করতে হবে। যে আন্ডারলাইন করলে তোমরা মোটামুটি বুঝতে পারবা যে কোন কোন প্রশ্নগুলি করার দরকার। সবাইকে একটু মেনশন করে দাও যাতে খুব তাড়াতাড়ি আমরা সবাই যুক্ত হয়ে যেতে পারি। এখনো দেখি অনেক বাকি। সাউন্ড ঠিক আছে? এই চ্যাপ্টারের পর আমরা একদম প্রথম থেকে শুরু করে দেবো। এই চ্যাপ্টারের পর প্রথম থেকে শুরু, একদম 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে আমরা 9 নম্বর অধ্যায় পর্যন্ত সিরিয়ালে আসবো। তখন 1 থেকে শুরু করে একদম আমরা 10 থেকে শুরু করছি না, 10, 11, 12 আসলাম, ওদিকে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আসবো। তারপরে দেখা যাবে পরে আর কি করা যায়। সব ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করবো। কারণ মানে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে কমন কোশ্চেন কিছু আসতেছে। এবারও অনেক জায়গায় কোশ্চেন আসছে এই বোর্ডে, এই 2024 সালেও আসছে। তো তোমাদের জন্য আসবে, যার কারণে আমরা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আস্তে আস্তে আসবো আর কি। এই হলো বিষয়। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দেই। তোমরা চিত্রটা লক্ষ্য করতে পারতেছো কিনা, বোঝা যায় কিনা দেখো দেখি। চিত্রটা বোঝা যায় কিনা, মানটা বোঝা যায় কিনা, মান যেটা আছে সেটা বোঝা যাচ্ছে কিনা। মান যেটা আছে সেটা বোঝা যায় কিনা একটু জানো তাড়াতাড়ি। মান যেটা আছে সেটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা,
তো এইবার আমি মোটামুটি এবার কয়েকটা ক্যাডেট কোশ্চেন আর ভালো ভালো স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নগুলো আমি এখানে সংযুক্ত করছি, যাতে এই প্রশ্নগুলো সমাধান করলেই তোমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সহজেই করতে পারবে। কারণ বোর্ডের কোশ্চেনগুলো তোমাদের কাছে আছেই, এই কোশ্চেনগুলি সচরাচর নাই, যার কারণে এই কোশ্চেনগুলো দিয়ে আমরা শুরু করব। তো যাই হোক, এখন আমরা যেটা শুরু করতেছি সেটা হচ্ছে, বলা হয়েছে ট্রান্সফরমারের এনপি এনএস 60:3। খেয়াল করো মানটা এখানে বলে দেওয়া হয়েছে, এনপি ইস টু এনএস এর মান হলো 60:3, যেখানে এনপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা আর এনএস হলো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। আর মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত সেই মানটা দিয়ে দেওয়া আছে, আর আমাদের এখানে ভোল্টেজের মান কত সেটা দেওয়া আছে। এই হলো আমাদের তথ্য। তো এই হচ্ছে তথ্য। তো এই তথ্যের সাপেক্ষে আমাদের এখন হিসাব করতে হবে উদ্দীপকের ইএস এর মান কত সেটা বের করতে হবে, ইএস এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে যে তথ্য দেওয়া আছে সেটা যদি আমরা হিসাব করি, তো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো এনপি ইস টু এনএস, এনপি ইস টু এনএস এর মান যেটা দেওয়া আছে সেটা হলো 60:3। এনপি ইস টু এনএস এর মান হলো 60:3। তাহলে আমরা যদি এখান থেকে লিখি, দেখো এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়াল টু কত হবে, 60/3। এনপি আর এনএস, এনপি ভাগ এনএস এর মান আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। আর এইখানে দেখো ইপি এর মান দেওয়া আছে, ইপি এর মান কত দেওয়া আছে, 2500 ভোল্ট। তাহলে আমাদের এখন এই যে ইএস এর কথা বলা হয়েছে, ইএস, তাহলে এখানে ইএস ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ইএস কত সেটা বের করতে হবে। তাহলে এখন যেহেতু আমাদের ইএস ইপি এর সূত্র অনুসারে যদি দেখি আমরা, সেটা হলো ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস। কারণ আমরা জানি সবসময়ের জন্য যে মানগুলি অনুপাত আকারে থাকে তো সেই মানগুলি আমাদের অনুপাত আকারেই বসাইতে হয়। তো এবার খেয়াল করি ইপি ভাগ ইএস। তো এখানে ইপি ডিভাইডেড বাই ইএস যদি বলি সমান এনপি ভাগ এনএস এর মান আমরা অনুপাত আকারে বসাবো 60/3। এখন আমরা যদি ক্রস গুণন করি তাহলে কত হবে, 60 ইন্টু ইএস ইকুয়াল টু ইপি ইন্টু 3। তাহলে আমাদের ইএস সমান যেটা দাঁড়াবে সেটা হলো ইপি। দেখো ইপির মানটা আমরা বসাতে পারি, ইপির মান কত, 2500 ইন্টু 3, তাকে আমরা কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। তো ক্যালকুলেশন করলে একটু মানটা কত হয় বলো দেখি। ক্যালকুলেশন করলে মান হলো 125, তাই না, 125 ভোল্ট। আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কত হয়েছে, ইএস এর মান 2500 ইন্টু 3 ভাগ 60 ইকুয়াল টু 125, 125 ভোল্ট। আমরা সবাই বুঝতে পারছি কিনা, 125 ভোল্ট আমাদের অ্যান্সার হয়েছে, 125 ভোল্ট অ্যান্সার হয়েছে। ইএস এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, আমরা সবাই অ্যান্সার বলে ফেলছি, অবশ্যই 125 অ্যান্সার হবে। এবার পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে উদ্দীপকের ট্রান্সফরমারটি দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য উপযোগী কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এক্ষেত্রে একটা মান দেওয়া ছিল, যে মানটা হলো মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ, যেটা হলো আইপি। এখন আইপি যেহেতু দিয়ে দেওয়া আছে, তার মানে অবশ্যই এখানে আমাদের একটা মান বের করার দরকার, আইএস কত সেটা বের করার দরকার।
আইএস এর মান কত সেটা আমাদের বের করার দরকার। সেটা যদি দেখি তাহলে এখন এখান থেকে আগের মতোই যদি দেখি তাহলে এনপি ভাগ এনএস, এনপি ভাগ এনএস এর মান হলো উপরে হলো 60/3। তাহলে আমরা আইপির মান যেটা পেয়ে গেলাম, আইপির মান কত যেন ছিল, আইপি ইকুয়াল টু ছিল হচ্ছে 250 অ্যাম্পিয়ার। আইপির মান হলো 250 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে আইএস কত সেটা বের করার দরকার। এখন যদি আমরা আইএস এর মান বের করি তাহলে এখানে সূত্র কি দেখো, আইএস ভাগ আইপি যদি লিখি তাহলে আইএস ভাগ আইপি, তাহলে আইয়ের সাথে এন এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। যেহেতু এখানে আইএস ভাগ আইপি লিখছি তাহলে অবশ্যই এখান থেকে আমরা এনপি ডিভাইডেড বাই এনএস লিখব। তাহলে আমরা এখান থেকে আইএস সমান সমান যেটা লিখব সেটা হলো এনপি ডিভাইডেড বাই এনএস। এইবার আইপি এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যখন লিখব তাহলে আইএস সমান সমান কি হচ্ছে দেখো, আইএস সমান সমান এনপি ভাগ এনএস এর মান কত, এনপি ভাগ এনএস এর মান হলো 60/3 ইন্টু আইপি ইকুয়াল টু হলো 250 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে আইএস সমান সমান কি পাবো, আইএস সমান সমান কত পাবো দেখি, আইএস এর মান হলো 5000 অ্যাম্পিয়ার, তাই তো, আইএস এর মান হলো 5000 অ্যাম্পিয়ার। ওকে, 5000 অ্যাম্পিয়ার, আইএস এর মান হলো 5000 অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম। এখন এক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা দেব আসলে কি ঘটনা ঘটলো এখানে বা কি আমরা বুঝলাম। তো আইএস এবং আইপির যদি শর্ত দেখি তাহলে এখান থেকে আইপির মান 250, তার মানে অবশ্যই এখান থেকে আইএস ইজ গ্রেটার দ্যান আইপি হলো, এটা একটা বিষয়। আর ই এর সাপেক্ষে যদি আমরা হিসাব করি, ইএস এর সাপেক্ষে যেটা হিসাব করব সেটা হলো ইএস লেস দেন ইপি হলো, কারণ ইএস এর মান ছিল 2500 আর ইপির মান 2500, ইএস এর মান পাইছিলাম 125, তাই না, কত পাইছি 125, তার মানে ইএস এর মান কম। এবং পাক সংখ্যার শর্ত অনুসারে যদি আমরা দেখি তাহলে পাক সংখ্যার শর্ত অনুসারে যদি দেখি এখান থেকে যদি খেয়াল করি, এখান থেকে খেয়াল করলে যেটা আমরা দেখব সেটা হলো এনএস ভাগ এনপি, এনএস ভাগ এনপি যদি আমরা দেখি তাহলে 60কে 3 দ্বারা ভাগ করলে হয় 20, তার মানে এনএস ইকুয়াল টু হলো 20 ইন্টু এনপি, এনএস ইকুয়াল টু হলো 20 ইন্টু এনপি। তার মানে কথার অর্থটা হলো যে এনএস না এনপি বাই এনএস, সরি ওখানে ছিল এনপি ভাগ এনএস, তাই না, এনপি ভাগ এনএস ইকুয়াল টু 60কে 3 দ্বারা ভাগ করলে হয় 20, তার মানে এনপি ইকুয়াল টু হলো 20 এনএস। তার মানে কথার অর্থটা হলো এনপি ইজ গ্রেটার দ্যান এনএস। এই তথ্যগুলো আমরা পাচ্ছি, এই তথ্যগুলি আমরা পাচ্ছি এখান থেকে। দেখো এই তথ্যগুলি দ্বারা আমাদের কি হিসাব করা বোঝায় যে আমাদের এই ট্রান্সফরমারটা কি স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা আমাদের হিসাব করতে হবে, স্টেপ আপ না স্টেপ ডাউন। তো সচরাচর আমরা যেটা দেখি সেটা হলো যদি গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি এবং পাক সংখ্যা যদি মুখ্য কুণ্ডলীর থেকে বেশি থাকে তাহলে স্টেপ আপ ব্যাখ্যা কি, স্টেপ আপ, স্টেপ আপের ব্যাখ্যা হচ্ছে যে অবশ্যই এনএস ইজ গ্রেটার দ্যান এনপি হতে হবে, আর কি ইএস গ্রেটার দ্যান ইপি হতে হবে। তার মানে মুখ্য কুণ্ডলীর আর গৌণ কুণ্ডলীর যদি হিসাব করি তো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হতে হবে, গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি থেকে অবশ্যই বেশি হতে হবে। তো এই দুটো শর্ত আমাদের মানতে হবে, তাহলে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলবো। এবং এই স্টেপ আপ ট্রান্সফরমার সচরাচর কোথায় ব্যবহার করা হয়, দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য ব্যবহার করা হয়। আর বাসাবাড়িতে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, তো যেটা ভোল্টেজ কমায় তড়িৎ প্রবাহ বাড়ায়, তো ভোল্টেজ কমায় তড়িৎ প্রবাহ বাড়ায় সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখানে ভোল্টেজ অলরেডি কমায় দিছে, তড়িৎ প্রবাহ কি হলো, তাহলে এইখানে যে শর্তটা সেই শর্তটা হলো স্বাভাবিক অর্থের সাপেক্ষে আমাদের মিলে না। তো এই ট্রান্সফরমারটা মূলত হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হলো স্টেপ ডাউন, এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখন কোশ্চেন বলা হয়েছে যে উদ্দীপকে ট্রান্সফরমারের দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য উপযোগী নয়, তোমার মতামতের আলোকে ব্যাখ্যা করো। এখানে বলেই দিয়েছে উপযোগী নয়, হবে কি না এটা তো পরের কথা, হবেই না।
তো উপযোগী নয় এই কারণেই এখানে উপযোগী নয় যে এখান থেকে আমাদের যেটা দেখতেছি সেটা হলো যদি স্টেপ আপ ট্রান্সফরমার হতো তাহলে যেটা হতো সেটা হলো অবশ্যই ইএস ইপির থেকে বড় হইতে হতো। এই যে ইএস ইপির থেকে বড় হইতে হবে, এনএস এনপির থেকে বড় হইতে হবে, আর আইপির মান আইএস এর মান কম হইতে হবে, আইএস আইপি অপেক্ষা কম হইতে হবে, আইএস আইপি অপেক্ষা। তার মানে এই ব্যাখ্যা থেকে আমরা এখান থেকে বুঝতেছি অবশ্যই ট্রান্সফরমারটি দূর দূরান্তের তড়িৎ প্রেরণের জন্য উপযুক্ত হবে না। স্টেপ আপের শর্ত হলো এটা, এনএস এনপি থেকে বড় হইতে হবে, ইএস সিপি থেকে বড় হইতে হবে। আর একটা ব্যাখ্যা হলো যে প্রবাহ যদি হিসাব করি তাহলে কি হবে, অবশ্যই এখানে উল্টা ঘটনা, তাহলে এখানে আইপি গ্রেটার দ্যান আইএস হতে হবে। এই হলো স্টেপ আপের শর্ত। আর স্টেপ ডাউনের শর্ত কি, স্টেপ ডাউন এখানে যা লিখছি ঠিক তার উল্টাটা। তার মানে কি, এনপি লেস দ্যান কি হবে, এনপি লেস দ্যান এনএস হইতে হবে। তারপরে ইএস লেস দ্যান এনপি ইপি হতে হবে, ইপি স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে এনএস লেস দ্যান এনপি হতে হবে, মানে গৌণ কুণ্ডলী পাক সংখ্যা মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা অপেক্ষা কম হতে হবে। আবার কি, ইএস লেস দ্যান ইপি হতে হবে। আর এটার উল্টাটা হবে, এটার উল্টাটা কি, এটার উল্টা হলো আইএস ইজ গ্রেটার দ্যান আইপি হতে হবে। তাহলে আমাদের এখানের তথ্যগুলা কিন্তু এইরকমই আসছে, যে এই যে শর্ত, এই শর্তগুলা এখান থেকে এই যে শর্তগুলা সবগুলা এর মধ্যে আছে। দেখো, যেমন আইএস আইপি অপেক্ষা বেশি, এই যে আইএস আইপি অপেক্ষা বেশি। তারপরে ইপি এস থেকে বেশি, এই যে ইপি এস থেকে বেশি। আবার এনপি এনএস থেকে বেশি। তাহলে এই শর্তগুলা যেখানে থাকবে সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, আর উপরের শর্তগুলি যেখানে থাকবে সেটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। আমরা বিষয়টা বুঝেছি কিনা? আমরা পাশাপাশি কথা না বলে একটু মনোযোগ সহকারে অ্যান্সারগুলো দিই, আমরা বিষয়টা বুঝছি কিনা। পাশাপাশি কথা বেশি হয়ে যাচ্ছে, পাশাপাশি কথা না বলে আমরা এদিকের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি, সব ঠিক আছে কিনা। আমরা সবাই বিষয়গুলো বুঝতে হবে, কারণ একই রকম কথা বিভিন্ন অংশেই আমরা পাবো, একই রকম কথা বিভিন্ন অংশে পাবো। সুতরাং পাশাপাশি কথা না বললে আমরা এই প্রশ্নগুলি বললে সুবিধা হয়। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সার আসি। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে কিছু মান আমরা লক্ষ্য করতেছি, যদিও হয়তো চিত্র অনুসারে আমরা যদি দেখি তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হলো যে মানগুলি আছে, আমি একটু স্পষ্ট করে লিখি। আইপি ইকুয়াল টু হলো 10 অ্যাম্পিয়ার, আমার সাথে সাথে তোমরা উঠাও। এনপি ইকুয়াল টু হলো 25, আর ভিপি ইকুয়াল টু দেওয়া আছে 220 ভোল্ট, আর ডান দিকে হলো এনএস ইকুয়াল টু হলো 50। এই মানগুলি আমাদের এখানে দেওয়া আছে, উপরে যে মানগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে এটা, আইপি 10 অ্যাম্পিয়ার, এনপি 25, ভিপি 220, আর এনএস এর মান হলো 50। অ্যান্ড প্রশ্ন হলো গৌণ কুণ্ডলীর বিভব, ইএস এর মান কত সেটা বের করতে হবে। দেখি তাড়াতাড়ি তোমরা করো, দেখি কে করতে পারো আগে। এই যে আবার পাশাপাশি কথা বলতেছে, এই কথাগুলো তো আমার বিরক্ত, বারবার বলি এই কথাগুলো বলা যাবে না। তোমাদের কাজ করতে বলতেছি, তাড়াতাড়ি ম্যাথ করো, সরাসরি তাড়াতাড়ি করো, দেখি ইএস কে আগে বের করতে পারে। কোনো কমেন্ট করার দরকার নাই। তাড়াতাড়ি 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 ম্যাথ করো। 440 ভোল্ট, দেখি 440 ভোল্ট, 440 ভোল্ট। আমরা সবাই পড়ায় মনোযোগ দিই, আশপাশে কে কি বলতেছে সেটা নিয়ে আমরা কথা না বলি। 440 ভোল্ট, ভিএস বের করতে হবে। ভিএস ইকুয়াল টু কত হবে, ভিএস 440 ভোল্ট। দেখি সবার ঠিক আছে কিনা।
ইএস বা ভিএস যাই বলি না কেন, কারণ ওইখানে যেহেতু বিপি আছে ভিএস বের করাটাই স্বাভাবিক। তাহলে ভিএস সমান সমান একবারে যদি বলি প্রবাহের সাপেক্ষে আছে, তাহলে উপরে হবে প্রাক সংখ্যা তাহলে ভিএস ইকুয়াল টু তাহলে কি হবে, অবশ্যই উপরে হবে এনএস ডিভাইডেড বাই এনপি ইনটু এখানে হবে ভিপি। তাহলে ভিএস সমান সমান এখানে এনএস এর মান কত, এনএস এর মান হলো 50, এনএস এর মান হলো 50 আর এনপির মান হলো 25 আর ভিপির মান হলো 220 ভোল্ট। তাহলে ভিএস ইকুয়াল টু হলো 440 ভোল্ট। এখানে একটা কথা বলি, এক বাক্যেই আমরা যেটা বলতে পারবো সেটা হলো যে যেহেতু এইটার তুলনায় এটা দ্বিগুণ, এই মানটা হচ্ছে দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে। আমরা পাক সংখ্যার ভোল্টেজ সমানুপাতিক জানি, তাহলে এটা যেহেতু দ্বিগুণ তাহলে এই অংশটাকে 2 দ্বারা গুণ করলে 440 ভোল্ট। অবজেক্টিভের জন্য একদম এক বাক্যে একটা অ্যান্সার, ঠিক আছে? এক বাক্যে অ্যান্সার সেটা হলো যেহেতু পাক সংখ্যা তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক হলো সমানুপাতিক, তো যেহেতু পাক সংখ্যা এনপি থেকে এনএস দ্বিগুণ হয়েছে তাহলে ভোল্টেজ অবশ্যই দ্বিগুণ হবে, এটাই হলো কথা, ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী অংশ আসি। গৌণ কুণ্ডলীর বিভব অপরিবর্তিত থাকলে এই প্রশ্নের একটু গুরুত্ব সহকারে শুনতে হবে, এই প্রশ্নটা একটু বুঝতে হবে। গৌণ কুণ্ডলীর বিভব অপরিবর্তিত থাকলে এবং ক্ষমতা 13.52 কিলোওয়াট হলে কুণ্ডলীর পাক সংখ্যার কি পরিবর্তন করতে হবে? তো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত? গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমরা ভিএস যেটা পাইলাম, ভিএস এর মান পাইলাম হলো 440 ভোল্ট। ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ভিএস এর মান হলো 440 ভোল্ট। এই 440 ভোল্টকে ঠিক রাখতে হবে, এই 440 ভোল্টকে আমরা ঠিক রাখব। আর পিএস এর মান কত বলা হয়েছে? পিএস এর মান বলা হয়েছে 13.52 এত হলো কিলোওয়াট। তাহলে এটাকে যদি আমরা ওয়াটে নিই তাহলে যেটা হবে 13, এখানে হলো 520 এত ওয়াট। তাহলে আমাদের এখান থেকে আইএস কত সেটা বের করতে হবে, তাহলে আইএস এর মান কত সেটা আমরা বের করব। তো এখান থেকে আমরা যদি আইএস বের করতে চাই তাহলে আইএস সমান সমান কি হবে? আইএস ইকুয়াল টু হবে পিএস ডিভাইডেড বাই কি ভিএস। তাহলে আইএস ইকুয়াল টু আমার কত দরকার সেটা যদি দেখি, আইএস ইকুয়াল টু পিএস ভাগ ভিএস, আইএস ইকুয়াল টু পিএস ডিভাইডেড ভিএস। তাড়াতাড়ি মান বের করো, পিএস ভাগ ভিএস, পিএস এর মানকে ভিএস এর মান দ্বারা ভাগ করব তাড়াতাড়ি। পিএস সমান সমান কত হয়? এখানে হলো 13,520 ওয়াট, ভিএস এর মান হলো 440 ভোল্ট। তাহলে আমাদের এখানে আইএস ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে। 13,520 ভাগ 440, 30.727, 30.727। আমি চাইতেছি সবাই নিজে নিজে ক্যালকুলেশন করে একটু লেখেন। 30.727 অ্যাম্পিয়ার। দেখো সবার হয়েছে কিনা, 30 ডাইরেক্ট, কারো 30 চলে আসছে, 30 হওয়ার কথা, ডাইরেক্ট 30 হওয়ার তো কথা না। 30.727 অ্যাম্পিয়ার, 30.727 অ্যাম্পিয়ার, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এখানে ভোল্টেজ পেয়ে গেলাম যে এইখানে এরকম ক্ষমতা পেতে গেলে, ভোল্টেজ অপরিবর্তিত রাখতে গেলে যে পরিমাণ প্রবাহ দরকার, যার পরিমাণ হলো 30.727। এখন যদি আমরা দেখি এখানে পাক সংখ্যা কত দরকার, সেটা যদি দেখি, পাক সংখ্যা আমরা এখান থেকে এনএস প্রাইম ইকুয়াল টু কত দরকার সেটা যদি দেখি, কারণ এনএস এর মান অলরেডি আমাদের এখানে 50 আছে। তাহলে এখন যদি আমরা এখান থেকে দেখি এনএস প্রাইম সমান সমান যদি বের করতে চাই তাহলে কত হবে? এনএস প্রাইম সমান সমান আমরা হিসাব করব প্রবাহের সাপেক্ষে, তাহলে প্রবাহ এখানে হলো আইএস আর প্রবাহ কত? আইপি ইন্টু এনপির মান কত সেটা আমাদের জানার দরকার। তাহলে এখান থেকে যদি বলি এনএস প্রাইম ইকুয়াল টু কত দরকার, এনএস প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে দেখো, আইএস এর মান কত? আইএস এর মান হচ্ছে আমাদের, আইএস এর মান হলো 30.727,
ডিভাইডেড বাই আইপি। আইপি এর মান কত? আইপি এর মান এখানে বলা হয়েছিল আইপির মান হলো 10 অ্যাম্পিয়ার। আইপি ইকুয়াল টু হলো 10 অ্যাম্পিয়ার ইন্টু এনপির মান যেটা দেওয়া আছে, এনপির মান হলো 25। তাহলে এনএস প্রাইম ইকুয়াল টু কত লাগে? এনএস প্রাইম ইকুয়াল টু কত আসে? এখানে 30.727 গুণন 25 ভাগ করব 10 দিয়ে। তাহলে আমার দরকার হলো এনএস প্রাইম ডিভাইডেড বাই, তাহলে এনএস এর সাথে প্রবাহ অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই তো? তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে উপরে হবে আইপি, নিচে হবে আইএস ইন্টু এখানে হবে এনপি। তাহলে আমরা এই মানটা বসাই। তাহলে এখান থেকে যেটা দেখা যায় আইএস এর মান হলো 30 আইপির মান হচ্ছে কত? আইপির মান এখানে ছিল 10 অ্যাম্পিয়ার, উপরে হলো 10, আইএস এর মান হলো 30.727 ইন্টু এনপি। এনপির মান কত ছিল? এনপির মান হলো 25 ইকুয়াল টু কত হয়? তাহলে এখানে 10 গুণন 25 ভাগ করতে হবে 30.727 ইকুয়াল টু 8.136 এতটি পাক সংখ্যা লাগবে, 8.136 লাগবে। 8 পয়েন্ট। আবার বলতেছি এনএস প্রাইম সমান, যেহেতু প্রবাহ আর পাক সংখ্যা ব্যস্তানুপাতিক, যেহেতু এনএস প্রাইম এখানে নিয়েছি, তাহলে প্রবাহ উল্টাভাবে নিতে হবে। তাহলে আইপি উপরে আইএস নিচে ইন্টু এনপি। তাহলে আইপির মান হলো 10, আইএস এর মান হলো 30.727 যেটা আমরা এখান থেকে পেয়েছি, এনপির মান ছিল 25। তাহলে আমরা এখান থেকে এনএস প্রাইমের মান পেলাম 8.136। তার মানে কি হলো? এখানে পাক সংখ্যা ছিল 50, তাহলে পাক সংখ্যা যা ছিল তার থেকে পাক সংখ্যাটা কমাইতে হবে। ছিল 50 আর এখানে দরকার হলো 8.136, তাহলে পাক সংখ্যা আমাদের কমাইতে হবে। তাহলে পাক সংখ্যা কমাইতে গেলে আমাদের কি লাগবে? যে যতটুকু পাক সংখ্যা কমাইতে হবে, তাহলে পাক সংখ্যা কমাইতে হবে কত বলো তো? পাক সংখ্যা কম সমান সমান কত? উপরে 50 ছিল, 50 থেকে আমরা 8.136 বাদ দিয়ে দেব। তো পাক সংখ্যা, পূর্ণ পাক সংখ্যা যদি আমরা ধরি তাহলে মোটামুটি এখান থেকে পূর্ণ পাক সংখ্যা যদি ধরি তাহলে 8 হয়। তাহলে পূর্ণ পাক সংখ্যা যদি 8 নিয়ে নেই তাহলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে 50 থেকে 8 বাদ দিলে 42 পূর্ণ পাক সংখ্যা যদি হয়, কারণ পাক সংখ্যা সবসময়ের জন্য পূর্ণ সংখ্যা হিসাবে ধরা হয়। তো এই হলো বিষয়। এখন আমরা যদি এটাকে আরেকটুভাবে ব্যাখ্যা করতে চাই, কীরকম? যেহেতু আমাদের এইখানে পাক সংখ্যা দেওয়া আছে, এখানেও পাক সংখ্যা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ আমার 30.727 অ্যাম্পিয়ার লাগবেই। তাহলে সেক্ষেত্রে আমাদের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন করা যায় কিনা, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন করা যায় কিনা সেটা যদি আমরা এখন দেখি, তাহলে আমরা যদি এখান থেকে বলি আইপি প্রাইম সমান তাহলে কি হবে? তাহলে উপরে হয়ে যাবে এনএস ডিভাইডেড বাই এনপি ইন্টু কি হবে? ইন্টু হলো আইএস, মানে ভোল্টেজ এর সাপেক্ষে বা ক্ষমতার সাপেক্ষে আমাদের এই প্রবাহের মানটা লাগবেই। ক্ষমতা নির্ণয়ের সাপেক্ষে যে আমরা প্রবাহটা পাইছি, এই প্রবাহ আমার এখানে দরকার, কারণ এই প্রবাহ না পেলে এই ভোল্টেজের সাপেক্ষে আমরা এখানে ক্ষমতাটা পাবো না। তো সেই অনুসারে যদি আমরা দেখি তাহলে কি হবে দেখো, তাহলে যেটা হবে সেটা হলো আইপি প্রাইম সমান যদি লিখি, তাহলে আইপি প্রাইম যদি লিখি, তাহলে এখান থেকে আইপি প্রাইম যদি লিখি, তাহলে এখন বলো আইপি প্রাইম যদি বলি, এনএস এর মান হলো 50, এনপির মান হলো 25 ইন্টু আইএস এর মান কত? আইএস এর মান হলো 30.727। তাহলে এখানে আইপি প্রাইম ইকুয়াল টু কত হয়? আমরা এই মানটা কত হয় সেটা যদি দেখি, তাহলে এখান থেকে হবে 50 ইন্টু 30.727 ভাগ করব কত দিয়ে? 25 দিয়ে। তার মানে এখানে হবে 61.454 এত অ্যাম্পিয়ার। তার মানে মুখ্য কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রয়োগ করতে হবে তার পরিমাণ হলো 61.454।
তো এই পরিমাণ তড়িৎ প্রবাহ আমাদের এখানে প্রয়োগ করতে হবে, কিন্তু এখানে আছে কত? এখানে আছে হলো 10 অ্যাম্পিয়ার, মানে আইপি ইকুয়াল টু প্রয়োগ করা আছে হলো 10 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ বৃদ্ধি করতে হবে, প্রবাহ বৃদ্ধি কোনটাতে? মুখ্য কুণ্ডলীতে। ডেল আই যদি বলি তাহলে এখানে আমাদের আইপি প্রাইম বিয়োগ আইপি যদি বলি তাহলে আমরা এখান থেকে ডেল আই সমান সমান যেটা হবে, আইপি প্রাইম মানে হলো 61.454 বিয়োগ আইপি ইকুয়াল টু হলো 10 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা 51.454 এত অ্যাম্পিয়ার। তার মানে আমাদের দুইটা ঘটনা আছে, হয় মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ বাড়াইতে হবে অথবা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কমাইতে হবে। এই দুটার মধ্যে যে কোনো একটা শর্ত যদি আমরা পূরণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয় সেই বিষয়টি আমরা পেয়ে যাব। দেখো আমরা বুঝতে পারলাম কিনা। দেখো আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। মোহাম্মদ ফাহাদ হোসেন, এই মান ধরা বুঝতে পারতে তুমি কি গত ক্লাস করছিলা? মোহাম্মদ ফাহাদ হোসেন, গত ক্লাস করছিলা কিনা? গত যে শনিবারে ক্লাস নিয়েছি সেই ক্লাসটা করছো কিনা? ফাহাদ হোসেনকে বলতেছি, গত দিন ক্লাসটা করছো কিনা? হ্যাঁ, যে কোনো একটা। আচ্ছা, যদি কতখানি ক্লাসটা করো তাহলে মানগুলি বসানোর ক্ষেত্রে তো তোমার সহজ সমস্যা হওয়ার কথা না, কারণ গতদিন যে সূত্র সেই সূত্রের সাপেক্ষে আমরা মানগুলি বসাচ্ছি। বাম দিকে যেগুলা সেগুলা হলো মুখ্য কুণ্ডলী আর ডান পাশে সবগুলা গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী এই ছাড়া তো আর আমরা হিসাব করতেছি না কোনো। আচ্ছা, কি বলতেছিলাম তাহলে? তাহলে আমরা এখান থেকে আরেকটু রিভিউ দেই, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। সেটা বলা হয়েছে যে আমাদের কিছু মান এখানে দেওয়া ছিল। কি কি দেওয়া ছিল? মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা দেওয়া ছিল, মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া ছিল, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া ছিল, আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 50। তাহলে আমরা যদি এখান থেকে মানগুলি দেখি তাহলে ভিএস এর মান হলো 440, ভিএস এর মান 440, যেটা গ নম্বর থেকে পেয়েছি। এখন বলা হচ্ছে এই 440 ভোল্টেজ ঠিক রাখতে হবে, মানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা ঠিক রাখতে হবে, এই ভোল্টেজ চেঞ্জ করা যাবে না, এই ভোল্টেজ ঠিক রাখতে হবে। আর কুণ্ডলীর ক্ষমতা এটা নিতে হবে, তার 13.52 কিলোওয়াট নিতে হবে। তাহলে কুণ্ডলীর ক্ষমতা 13.52 কিলোওয়াট আর ভোল্টেজ হলো 420 ভোল্ট। এই দুটা অংশ ঠিক রাখতে গেলে আমাদের প্রবাহের মান অবশ্যই এটা হতেই হবে। প্রবাহের মান, এই আইএস এর মান আমাদের এটা লাগবেই। তাহলে এখন কি করব? এখন হলো আইএস, আইপি আর এনপি এই অংশটার মধ্যে ক্যালকুলেশন করে আমাদের এনএস এর মান কত হলে এই শর্তটা আমরা পূরণ করতে পারবো সেটা দেখব। তাহলে আমরা দেখি প্রবাহ এবং পাক সংখ্যা হলো ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এনএস প্রাইমের মান বের করতে হবে। তাহলে এনএস প্রাইম যদি বের করতে হয় তাহলে আইপি চলে যাবে কোথায়? উপরে, ব্যস্তানুপাতিক বিপরীত অংশ, মানে এস অংশ আর উপরে থাকবে না, পি অংশ থাকবে। তাহলে এনএস প্রাইম সমান সমান আইপি উপরে, আইএস নিচে, ইন্টু কি হবে? এনপি। তাহলে আইপির মান হলো 10, আইএস এর মান 30.727 আর এনপির মান 25। মান বসায় দিলে যেটা দেখা যায় এনএস প্রাইমের মান দরকার 8.136, মোটামুটি আমরা 8 ধরে নিলাম। কিন্তু আমাদের এনএস আছে কত? এনএস হলো 50। তাহলে এই শর্ত পূরণ করতে গেলে আমাদের পাক সংখ্যা দরকার কত? 50, আছে কত? 8। তাহলে আমাদের পাক সংখ্যা কি করতে হবে? দরকার 8, আছে 50, তাহলে পাক সংখ্যা কিছু কমাই দিতে হবে। কতটুকু কমাইতে হবে? তাহলে 50 থেকে 8 বাদ দিলে 42 কমাই ফেলতে হবে। ঠিক আছে, এটা একটা শর্ত। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, প্রবাহ ঠিক রাখবো,
পাক সংখ্যা যা আছে সেটাই কাজ করব। সেক্ষেত্রে আমাদের বাম দিকের অর্থাৎ প্রবাহের কোনো পরিবর্তন করা যায় কিনা সেই অনুসারে আমরা যেটা দেখব। তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ যদি বের করতে চাই তাহলে আইপি প্রাইম বের করতে, কারণ আইপির মান 10 অ্যাম্পিয়ার দিয়ে দেওয়া আছে। তাহলে আইপি প্রাইম ইকুয়াল টু উপরে হলো এনএস, কারণ প্রবাহ আর পাক সংখ্যা পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে আইপি প্রাইম যদি নেই তাহলে এনএস উপরে এনপি নিচে ইন্টু আইএস। এনএস এর মান 50, এনপির মান 25 আর আইএস এর মান হলো 30.727। এই অংশের সাপেক্ষে আমরা আইপি প্রাইমের মান যেটা দেখতেছি সেটা হলো 61.454 অ্যাম্পিয়ার, কিন্তু আইপি আছে কত? আইপি আছে হলো 10 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের দেখতে হবে কি যে আইপির মানটা আরও বৃদ্ধি করতে হবে, কত? 51.454 অ্যাম্পিয়ার। দেখো আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। পরিবর্তন যদি আমরা ভাগও করতে চাই সেক্ষেত্রেও সমস্যা নাই। আসলে পরিবর্তন কথাটা হলো একটু ঝামেলাযুক্ত কথা, ঠিক আছে? পরিবর্তন কথাটা একটু ঝামেলাযুক্ত কথা। তো এইটা আমরা অনেক সময় ভাগও করি, অনেক সময় বিয়োগ করি। তাহলে আসলে পরিবর্তন কথাটা না বলে পার্থক্য বা গুণফল বিয়োগফল এইগুলা অ্যান্সার দেওয়া থাকলে বা এই অনুসারে হলে আমাদের জন্য বলতে সুবিধা হয়। অ্যান্ড টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা। আচ্ছা, প্রথম ক্লাস করতেছো, একটু কষ্ট হইতেছে, তুমি একটু চেষ্টা করো মনির আগেকার ক্লাসগুলো একটু করে ফেলতে। আগেকার ক্লাসগুলো যদি করে ফেলো তাহলে আর ঝামেলা হবে না। 98% বুঝছো কেন? আর 2% কই গেল? আচ্ছা, যারা যেই চ্যাপ্টার যখন শুরু করব সেই চ্যাপ্টারের শুরুতেই ক্লাসগুলো যদি কেউ ভালো করে করে তাহলে আমার মনে হয় সবাই ভালো বুঝতে পারবে। যাই হোক, এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। বলা হয়েছে একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণকুলীর পাক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে মানগুলা দেখি কি কি দেওয়া আছে। এখান থেকে মান দেওয়া আছে আর এখানে মান দেওয়া আছে। তাহলে প্রথমে বলা হয়েছে মুখ্য, পরে গৌণ, তার মানে অবশ্যই এটা এনপি আর এটা হলো এনএস, এই দুটা মান পাচ্ছি। এনপি এনএস পেয়ে গেলাম। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, তাহলে অবশ্যই এই অংশটা হলো ইএস, গৌণ কুণ্ডলী ভোল্টেজ ইএস বা ভিএস যাই বলি না কেন। আর মুখ্য কুণ্ডলীর প্রবাহ এই অংশটা হলো আইপি। তাহলে এই চারটা তথ্য আমার দেওয়া আছে। কী কী তথ্য দেওয়া আছে? এনপির মান হলো 500, এনএস এর মান হলো 2000, আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস এর মান হলো 800 ভোল্ট, আর মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আইপি ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। এখন বলা হয়েছে উদ্দীপকের মুখ্য কুণ্ডলীর বিভব বের করতে হবে। কি বের করতে হবে? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি ইকুয়াল টু কত, আর গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস ইকুয়াল টু কত। এই দুটো আমাদের বের করতে হবে। দেখো উদ্দীপক অনুসারে মানগুলি আমরা বুঝতে পারছি কিনা, উদ্দীপক অনুসারে মানগুলি আমরা বুঝতে পারছি কিনা। মাথার উপর দিয়ে যাচ্ছে কে? এটা প্রিন্স সামিউল। মাথার উপর দিয়ে যাচ্ছে কেন বলো, ব্যাখ্যা বলো, কি হয়েছে? আগের ক্লাস তুমি কি করছো? আচ্ছা, এবার আমাদের ইপির মান বের করতে হবে। তাহলে ইপি যদি বের করতে চাই তাহলে ইপির সাথে আমাদের দেওয়া আছে কি? এন দেওয়া আছে না? ই আর এন বলছিলাম সমানুপাতিক সম্পর্ক। তাহলে ই এবং এন যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমরা এখান থেকে যেটা লিখব সেটা হলো ইপি ভাগ ইএস সমান সমান, তাহলে এখানে হবে এনপি ভাগ এনএস, কারণ ই এবং এন বলছিলাম সমানুপাতিক সম্পর্ক, ই এবং এন সমানুপাতিক সম্পর্কতে বলছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি বলি ইপি সমান সমান তাহলে কি হবে? এনপি ডিভাইডেড বাই এনএস ইন্টু এখানে গুণ করতে হবে ইএস। তাহলে ইপি সমান সমান কি হবে বলো? ইপি সমান সমান যদি বলি এনপি ভাগ এনএস, এনপির মান কত লিখবো? এনপির মান লিখবো 500, এনএস এর মান লিখবো হচ্ছে 2000 ইন্টু
ইএস এর মান কত দেওয়া আছে? ইএস এর মান দেওয়া আছে 800 ভোল্ট। 800 ভোল্ট। তাহলে আমাদের এখান থেকে ইপির মান কত হলো সেটা বের করো তাড়াতাড়ি। ইপি ইকুয়াল টু কত হয়? ইপি ইকুয়াল টু কত হয় তাড়াতাড়ি বলো। ইপি ইকুয়াল টু 200 ভোল্ট। 200 ভোল্ট, ঠিক আছে তো? ইপির মান হলো 200 ভোল্ট। ওকে, একটা আনসার গেল। এইবার আমরা আইএস বের করব। আইএস, এবার যদি আইএস এর মান বের করতে চাই তাহলে এখান থেকে আইএস, তাহলে অবশ্যই এখানে আইপি আসবে, কারণ আই এবং এন হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে এনপি চলে যাবে উপরে আর এনএস চলে আসবে কোথায়? নিচে। কারণ আমাদের সম্পর্ক দুটো হলো ই আর এন শুধু সমানুপাতিক, আর অন্য সব কিছুই অংশ আমরা ব্যস্তানুপাতিক হিসাবে আমরা হিসাব করি। তাহলে এবার যদি বলি আইএস সমান সমান, তাহলে কি হবে? আইএস সমান সমান তাহলে এখানে হবে এনপি ডিভাইডেড বাই এনএস ইন্টু আইপি গুণ হয়ে যাবে, তাই তো? আইপি এখানে গুণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যদি বলি আইএস সমান সমান এনপি ভাগ এনএস, এনপির মান কত দেওয়া আছে? এনপির মান দেওয়া আছে 500 আর এখানে 2000 ইন্টু আইপির মান কত দেওয়া আছে? আইপির মান হলো 4 অ্যাম্পিয়ার। তার মানে আইএস এর মান হলো 1 অ্যাম্পিয়ার। দেখো আমরা এই দুটো অ্যান্সার মনে হয় সবাই বুঝছি। 220 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, 220 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, আমরা সবাই বুঝে ফেলছি 220 ভোল্ট আর হলো 1 অ্যাম্পিয়ার। ওকে, ডান। এবার পরবর্তী অংশ দেখো, বলা হয়েছে গৌণ কুণ্ডলিতে 1 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর চালানো সম্ভব কি না। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে ক্ষমতা কত। তাহলে এখন গৌণ কুণ্ডলীর ইএস দেওয়া আছে, ইএস এর মান আমাদের দেওয়া আছে। ইএস এর মান কত দেওয়া আছে? ইএস এর মান দেওয়া আছে 800 ভোল্ট। আর গ নম্বর থেকে আমরা আইএস কত পাইতেছি? গ নম্বর থেকে আইএস ইকুয়াল টু যেটা পাইতেছি সেটা হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে ইএস এর মান হলো 800 ভোল্ট, আইএস এর মান হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে অবশ্যই এখান থেকে পিএস এর মান কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে পিএস এর মান যদি বের করতে চাই তাহলে পিএস সমান সমান কি হবে? পিএস সমান সমান আইএস ইন্টু বলা হবে ইএস, আইএস ইন্টু ইএস, তাই না? আইএস ইন্টু এস, ক্ষমতার জন্য আমরা বলছিলাম পিএস ইকুয়াল টু আইএস ইন্টু এস। তাহলে আইএস এর মান কত? আইএস এর মান হলো 1 অ্যাম্পিয়ার ইন্টু ইএস এর মান হলো 800 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে পিএস সমান সমান কি বলবো? 1 অ্যাম্পিয়ার ইন্টু 800, তাহলে এখান থেকে কত হবে? 800 ওয়াট। তাহলে এই ট্রান্সফরমারের ক্ষমতা হলো 800 ওয়াট। ট্রান্সফরমারের ক্ষমতা হলো 800 ওয়াট, কিন্তু আমাদের বলা হচ্ছে, কিন্তু আমাদের যে কথাটা বলা হইতেছে সেটা হলো যে এর দ্বারা 1 কিলোওয়াটের একটা তড়িৎ মোটর চালানো যাবে না কিনা। 1 কিলোওয়াট মানে অবশ্যই 1000 ওয়াট। তাহলে এর দ্বারা 1000 ওয়াটের একটি মোটর তড়িৎ চালানো যাবে কি না। তাহলে আমাদের পক্ষে কি এটা সম্ভব? পিএস এর মান হলো 800 ওয়াট আর এখানে হলো 1000 ওয়াট, তাহলে আমাদের সম্ভব কিনা সেটা হলো বিষয়। যাবে না, কারণ যতটুকু আমাদের এখানে ক্ষমতা দেওয়া আছে তার থেকে আমাদের মান বেশি, যার কারণে এই ক্ষেত্রে এটা অবশ্যই সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না, এই হলো বিষয়। আমরা মনে হয় একদম 100% বুঝছি, কারো কোনো মোটর চালানো সম্ভব নয়। হ্যাঁ সাজিদ, আগের অঙ্কটার ক্ষেত্রে যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। আগের অঙ্কটার ক্ষেত্রে যে কোনো একটা করলেই হবে। এবার দেখো আমরা এখান থেকে যেটা দেখতেছি, একটি ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের মোট পাক সংখ্যা 990। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। মোট পাক সংখ্যা হলো 990টি, আর প্রাইমারি আর সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যা এক্ষেত্রে একটু চেঞ্জ দেখো। এই চেঞ্জটা হলো এরকম, তো এইখানে যে ওয়ানটা আছে সেই ওয়ানটা আসলে দাঁড়ি, তোমাদের এখানে মানটা হিসাব করো, মানটা হচ্ছে 8:1। একটু কারেকশান এখানে দিলাম, সেটা হলো যে কয়েলের পাক সংখ্যার অনুপাত হলো 8:1, পাক সংখ্যার অনুপাত হলো 8:1। এই জায়গাটা একটু খেয়াল রাখবা, 8:1 পাক সংখ্যার অনুপাত হলো 8:1। আচ্ছা, আর প্রাইমারি কয়েলের পাক সংখ্যা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে।
কোশ্চেন বলা হয়েছে সেকেন্ডারি কয়েলে প্রাপ্ত তড়িৎ প্রবাহের মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে তথ্যটা যদি একটু দেখি, ভালো করে খেয়াল করি, দেখো প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলের মোট পাক সংখ্যা দেওয়া আছে 990। আমার সাথে সাথে সবাই একটু করো তাড়াতাড়ি, আমার সাথে সাথে সবাই একটু তাড়াতাড়ি করে ফেলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো এখানে প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যার অনুপাত, তার মানে আমরা এখান থেকে যদি বলি এনপি ইস টু এনএস, এনপি ইস টু এনএস এর মান হলো 8:1। এনপি আর এনএস এর অনুপাত হলো এনপি ইস টু এনএস ইকুয়াল টু 8:1। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে এনপি ভাগ এনএস সমান সমান 8/1। এনপি ভাগ এনএস এর মান হলো 8:1। কিংবা আমরা মনে করি এটা ধরলাম না, এটা না ধরে আমরা একটা কাজ করি, কি ধরি, এই অনুসারে যদি আমরা ধরি এনএস এর মান হলো এক্স, তাহলে এনপির মান অবশ্যই এখানে হবে 8x। কারণ যখনই অনুপাত থাকে, অনুপাতের সঙ্গে একটা চলক রাশি যদি গুণ করে দেই তাহলে আমাদের তখন সেটা অনুপাত থাকে না। তাহলে এখন আমরা যদি বলি প্রশ্ন মতে যদি হিসাব করতে চাই, তাহলে এই দুটা পাক সংখ্যার যোগফলই তো বলা হয়েছিল 990, তাই না? তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলবো x প্লাস 8x ইকুয়াল টু 990। x প্লাস 8x ইকুয়াল টু 990 কীভাবে পেলাম? কারণ এই দুটা পাক সংখ্যার সমষ্টি, যে দেখো মোট বলছে, মোট হলো 990। তাহলে আমরা এখান থেকে যদি বলি 9x ইকুয়াল টু হলো 990, তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু যেটা পাবো সেটা হলো 990/9 ইকুয়াল টু 110। তাহলে এক্সটা কি ছিল? এক্সটা ছিল হচ্ছে এনএস, তাহলে এনএস এর মান হলো 110t। আর যদি আমরা এনপির হিসাব এখন করি, এনপি তাহলে কত হবে? 8 × 110 এতটি, তার মানে হলো 880 এতটি। তার মানে আমরা এই যে মোট সংখ্যা এবং অনুপাতের ভিত্তিতে, মোট সংখ্যা এবং অনুপাতের ভিত্তিতে আমাদের পাক সংখ্যার মান কত কত সেটা আমরা পেয়ে গেলাম। এনএস এর মান পেয়ে গেলাম হচ্ছে 110টি, এনপির পরিমাণ 880টি। দেখো এই অংশটুকু আমরা বুঝতে পারলাম কিনা। যদি অনুপাত আকারে থাকলে, অনুপাতের সাথে একটা চলক রাশি যদি আমরা গুণ করে দিই তাহলে সবসময়ের জন্য সেটা কি হয়ে যায়? চলক যদি গুণ করে দেই তাহলে তখন সেটার অনুপাত থাকে না। সেক্ষেত্রে আমাদের মোট মান কত সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আমরা মনে হয় বুঝতে পেরেছি। তাহলে আমরা এনপি এবং এনএস পেয়ে গেছি। আর প্রাইমারি কয়েলের পাক সংখ্যা আমাদের দেখো এখানে আইপির মানটা দেওয়া আছে, আইপির মানটা দেওয়া আছে কত? আইপির মান হলো 5 অ্যাম্পিয়ার। এখন বলা হইতেছে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ, তাহলে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহ আইএস এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এখন যদি আইএস এর সূত্র আমরা এখান থেকে লিখি তাহলে আইএস বের করব, তাহলে আইপি অবশ্যই নিচে থাকবে। আই এবং এন হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আইএস উপরে আইপি নিচে, তাহলে অবশ্যই এনটা ব্যস্তানুপাতিক আকারে যাবে। তাহলে উপরে হবে এনপি আর নিচে হয়ে যাবে কি? নিচে হলো এনএস। এই যে দেখো প্রবাহ এবং পাক সংখ্যা বিপরীতভাবে আছে, প্রবাহ এবং পাক সংখ্যা বিপরীতভাবে। তাহলে আইএস ভাগ আইপি সমান এনপি ভাগ এনএস। তাহলে আমরা যদি এখান থেকে আইএস বের করতে চাই তাহলে আইএস সমান তাহলে কি হবে? এনপি ভাগ এনএস ইন্টু কি হবে? ইন্টু হলো আইপি সমান এনপির মান কত? এনপির মান হলো 880 ডিভাইডেড বাই 110 ইন্টু আইপির মান কত জানো ছিল? আইপির মান ছিল 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে আইএস এর মান কত সেটা বের করে ফেলবো। আইএস এর মান কত সেটা বের করে ফেলবো। কত হয়? তাহলে 880 গুণন 5 ভাগ করতে হবে কত? 110, তার মানে কত হবে? 40 অ্যাম্পিয়ার। 40 অ্যাম্পিয়ার। দেখো আমরা বুঝতে পারছি কিনা? আইএস এর মান 40 অ্যাম্পিয়ার।
আমরা মনে হয় সবাই বুঝতে পারছি আইএস এর মান 40 অ্যাম্পিয়ার। আইএস এর মান 40 অ্যাম্পিয়ার হয়েছে, আইএস এর মান 40 অ্যাম্পিয়ার, আমার মনে হয় সবাই বুঝতে পারছি। আইএস এর মান 40 অ্যাম্পিয়ার। আইএস এর মান 40 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছি। এবার পরে আসো, বলা হয়েছে ট্রান্সফরমারটির সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা 25% বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের এনএস এর মান কত ছিল দেখো তো, এনএস এর মান ছিল 110। তাহলে আমরা গ নম্বর থেকে যেটা পাইছি সেটা হলো গ নং থেকে প্রাপ্ত, গ নং হতে প্রাপ্ত এনএস এর মান, এনএস সমান সমান কত, এনএস এর মান হলো 110। গ নং হতে প্রাপ্ত এনএস এর মান হলো 110। তাহলে এখন যদি আমরা বলি এনএস প্রাইম সমান কত দরকার, সেটা যদি বলি এনএস প্রাইম বলছে 25% বৃদ্ধি করতে হবে, 25% বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে আমাদের এই মানটা থাকবে না। আচ্ছা, এনএস প্রাইম দেখো, এনএস প্রাইম বলা হয়েছে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা 25% বৃদ্ধি করতে হবে। তাহলে এনএস প্রাইম সমান সমান তাহলে কত হবে, এনএস প্লাস এনএস এর 25%। এনএস প্রাইম সমান সমান কি হবে, এনএস প্রাইম সমান সমান এনএস প্লাস এনএস এর 25%। তাহলে আমরা যদি এখান থেকে মান দেখি তাহলে এনএস প্রাইম সমান সমান কত হবে, এনএস এর মান বলা ছিল 110 যোগ 110 এর 25 মানে 0.25। তাহলে আমাদের এখান থেকে এনএস প্রাইম সমান কত সেটা যদি দেখি, এনএস প্রাইমের মান কত হবে 137.5, তাই না? এই তো একজন 137.5 এতটি হতে হবে। তার মানে কুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হইতে হবে 137.5টি। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হতে হবে 137.5টি। এখন বলা হয়েছে সেকেন্ডারি কয়েলের তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন করতে হবে, তার মানে আমাদের আইএস প্রাইম কত সেটা বের করতে হবে। কারণ আগের একবার আইএস আছে, আইএস এর মান 40 অ্যাম্পিয়ার আগের একবার আছে, গণং থেকে যেটা পাইছিলাম সেটা হলো আইএস ইকুয়াল টু 40 অ্যাম্পিয়ার, এটা বের করছিলাম। এখন কোশ্চেন বলেই দিয়েছে যে যখনই এখানকার পাক সংখ্যা বাড়ানো হবে তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখন আইএস প্রাইম বের করতে হবে। তাহলে আইএস প্রাইম, তাহলে নিচে অবশ্যই থাকবে আইপি ইন্টু পাক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। তাহলে পাক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত হলো ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক তার মানে কি আইএস উপরে আছে তাহলে অবশ্যই এনপি থাকবে উপরে, আর নিচে হলো এনএস প্রাইম চলে আসবে নিচে। তাহলে আইএস প্রাইম ভাগ আইপি ইকুয়াল টু এনপি চলে যাবে তাহলে উপরে, আর এনএস প্রাইম চলে আসবে নিচে। তাহলে এবার দেখো আইএস প্রাইম সমান সমান কি হবে, উপরে হলো এনপি ডিভাইডেড বাই এনএস প্রাইম ইনটু এখানে হবে আইপি। তাহলে আমরা যদি এখান থেকে বলি আইএস প্রাইম সমান সমান কি হবে, এনপি ভাগ এনএস। তো এনপির মানটা তো আগের থেকে আমরা পেয়ে গেছিলাম, এটা তো আর চেঞ্জ করতে বলে নাই কোনো। এনপির মান 800, এটা চেঞ্জ করতে বলা নাই। এনপির মান হলো 880, এইটার কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা কি করব, 880 এই অংশটা ঠিক রাখবো। এনএস প্রাইমের মান হচ্ছে 137.5 ইন্টু আইপি এর মান কত, আইপি এর মান কত যেন ছিল, আইপি এর মান ছিল 5 অ্যাম্পিয়ার, লিখলাম এখানে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে আইএস প্রাইমের মান কত দরকার সেটা যদি দেখি, তাহলে আমাদের মান দরকার হলো 880 ভাগ কত 137.5 গুণ করতে হবে 5 দিয়ে। তার মানে আমাদের 32 অ্যাম্পিয়ার
পরবর্তীতে তড়িৎ প্রবাহ হলো 32 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইএস প্রাইম এর মান যদি বলি, আইএস প্রাইমের মান হলো 32 অ্যাম্পিয়ার হয়, 32 অ্যাম্পিয়ার হচ্ছে। এখন তাহলে তড়িৎ প্রবাহ কমে গেল, কতটুকু কমে গেল যদি আমরা বিয়োগফল বলি, তাহলে ডেল আই সমান সমান কি হবে, এখানে 40 অ্যাম্পিয়ার থেকে 32 অ্যাম্পিয়ার বাদ দিতে হবে, তার মানে তড়িৎ প্রবাহ 8 অ্যাম্পিয়ার কমাইতে হবে, 8 অ্যাম্পিয়ার কমাইতে হবে, ঠিক আছে। অথবা আরেকটা অংশ যদি আমরা বলি, সেটা হলো যদি এখানে আইএসকে আইপি দ্বারা ভাগ করি, এখানে যদি আমরা আইএসকে আইপি দ্বারা ভাগ করি তাহলে কি হবে দেখো, এখানে আইএস ভাগ আইপি সমান আইএস এর মান হলো 40, আইপির মান কত, আইএস প্রাইম ভাগ আইএস প্রাইম, তাই তো, আইএস প্রাইম, তাহলে আইএস প্রাইম মান হলো 32, তাহলে আইএস ভাগ আইএস প্রাইম ইকুয়াল টু কত হবে, 40 ভাগ 32, 40 ভাগ 32 ইকুয়াল টু কত, 40 ভাগ 32, 40 ভাগ 32, তার মানে 1.25, তার মানে আইএস প্রাইম সমান সমান হবে আইএস ভাগ 1.25, তার মানে 1.25 গুণ কমাইতে হবে। দেখো আমরা টোটাল বিষয়টা বুঝছি কিনা, টোটাল বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা, টোটাল বিষয়টা বুঝতে পেরেছি কিনা। %25 বৃদ্ধি কথার অর্থটাই হচ্ছে আগে যা ছিল NS 110 এ 25%, আচ্ছা এখানে আমি একটা কথা বলি, এখানে একটা বিষয়, এখানে কারো একটু কনফিউশন আছে, আমি একটু বিষয়টা বলি। দেখো বিষয়টা হয়েছে যে এরকম একটা অপশানের কথা বলতেছি, ভালো করে খেয়াল করবা। এখানে একটা জিনিস খেয়াল করো, মনোযোগ সহকারে একটু খেয়াল করো, যে একটি শার্টের দাম হলো 200 টাকা, ভালো করে খেয়াল করবা কিন্তু, একটি শার্টের দাম হলো 200 টাকা, মনোযোগ সহকারে খেয়াল করবা। একটি শার্টের দাম যদি 200 টাকা হয়, ওই শার্টটার দাম 25% বৃদ্ধি পাইছে। তো 25% বৃদ্ধি পাওয়ার কথার অর্থটা কি, 100 টাকায় 25 টাকা বাড়ছে, কথা এটাই তো নাকি, 100 টাকায় 25 টাকা বাড়ছে, শতকরা 25% বাড়ার অর্থটা হলো যে শার্টের দাম আগে 100 টাকা ছিল, সেই 100 টাকার থেকে আরও 25 টাকা বাড়ছে। তাহলে 100 টাকার জন্য যদি 25 টাকা বাড়ে, তাহলে 200 টাকার জন্য অবশ্যই 50 টাকা বাড়বে। তার মানে আমাদের কথার অর্থ হলো 200 আর 100-র জন্য 25, আবার 100-র জন্য 25, তার মানে 50 টাকা বাড়লো। তাহলে সেই শার্টের দাম হলো 250 টাকা। তাহলে আগে যে শার্টের দাম 200 টাকা ছিল, পরবর্তীতে সেই শার্টের দাম হয়ে গেছে 250 টাকা, এই তো ব্যাপার। তাহলে এখন যদি আমরা এটাকেই সংক্ষেপে করতে চাই, তাহলে কি হবে, 200 আগে ছিল, 200 আগে ছিল, তারপরে কি হবে, 200 এর 25%, তার মানে কত হবে, 200 যোগ 200 গুণন 25%, মানে কি 0.25। তাহলে আমরা এখানে কি করব দেখো, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 200 যোগ 200 গুণন 0.25, তাহলে আমাদের মান দেখা যায় 250 টাকা। এই অংশটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? যারা এই অংশটা আগে বোঝে নাই, এবার সেটা বুঝতে পারছি কিনা? আল নাহিয়ান, সুমির কর্মকার এর আইডি, তোমরা এখন বিষয়টা বুঝলা কিনা আমাকে একটু জানাও।
আল নাহিয়ান ক্লিয়ার হয়েছে বিষয়টা? বিষয়টা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি কিনা? আমরা সরাসরি কেন এত এর এত পার্সেন্ট বলতে পারবো না, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার? আচ্ছা, এবার তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি সেটা হলো প্রবাহ মাত্রা কি করতে হবে, 40 ছিল 32 কমাইতে হবে, 8 অ্যাম্পিয়ার কমাইতে হবে অথবা 1.25 গুণ কমাইতে হবে, এই হলো বিষয়। আচ্ছা, এবার একটা দেখি, এবার একটু জটিল একটা কোশ্চেন আছে, মনোযোগ সহকারে একটু খেয়াল করতে হবে, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। বলা হয়েছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তার মানে আমাদের এখানে দেওয়া আছে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি এর মান দেওয়া আছে এবং তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, তার মানে এটাও মুখ্য, যেটা হলো আইপি। গৌণ কুণ্ডলী পাক সংখ্যা যেটা দেওয়া আছে এনএস, এবং গৌণ কুণ্ডলীর প্রবাহ যেটা হলো আইএস, এই চারটা মান আমাদের দিয়ে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি, মুখ্য কুণ্ডলী তড়িৎ প্রবাহ আইপি 2 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস এর মান হলো 30 এবং প্রবাহ হলো 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, পরের অংশটা আমরা একটু পরে হিসাব করি। বলা হয়েছে ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত, তাহলে এনপি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এনপির মান বের করার জন্য আমাদের এনএস এর মান দিয়ে দেওয়া আছে, এনএস এর মান দেওয়া আছে। তাহলে এখন দেখো দুইটা মান কি কি আছে, এখানে দেখো আইএস আছে, আইপি আছে, আর এনএস আছে। তাহলে আই এবং এন থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন সূত্র লিখি যে এনপি তাহলে এখন যদি আমরা সূত্র লিখি এখানে এনপি ডিভাইডেড বাই এনএস, এনপি ডিভাইডেড বাই এনএস সমান যদি লিখি, তাহলে এন এবং আই হলো বিপরীতভাবে সম্পর্কযুক্ত। তাহলে এনপি যেহেতু উপরে নিয়েছি সেহেতু আইএস চলে যাবে উপরে আর আইপি চলে আসবে নিচে। দেখো আমরা সূত্রটা বুঝলাম কিনা, যেটা আমরা বের করব সেটা উপরে রাখবো। তাহলে এনপি ভাগ এনএস লিখলাম, তাহলে এনপি ভাগ এনএস, তাহলে এনপিটা আমাকে বের করতে হবে। এনএস নিচে থাকলো, তাহলে আইএস উপরে, আইপি চলে আসলো নিচে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এনপি হিসাব করতে চাই তাহলে এনপি ইকুয়াল টু কী হবে, আইএস ভাগ আইপি ইন্টু এনএস, এখানে গুণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে এনপির মান যদি বের করতে চাই তাহলে আইএস এর মান কত দেওয়া আছে বলো, আইএস এর মান দেওয়া আছে এখানে হলো 5 অ্যাম্পিয়ার। আইপির মান কত দেওয়া আছে স্যার, আইপির মান হলো 2 অ্যাম্পিয়ার ইন্টু এনএস এর মান কত দেওয়া আছে, এনএস এর মান হলো 30। তাহলে আমাদের এখান থেকে এনপি সমান কত হবে, 5 × 30 কত হয় 75। এনপির মান হলো 75 ছিল, এনপির মান ছিল 75। আমরা মনে হয় এই অ্যান্সারটা সবাই বুঝে ফেলছি, এই অ্যান্সারটা সবাই বুঝে ফেলছি, এনপির মান এত হবে। ওকে, এবার আসো, উল্লেখিত মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী কিনা। তাহলে এখন মোটর কি কি কাজ করছে সেটা দেখি। মোটরের কাজটা কি কি, মোটরের কাজ হলো 200 কেজি ভরের পানি, তার মানে এটা হলো এম, 98 সেকেন্ডে মানে এটা হলো টি, আর হলো কি 30 মিটার উপরে উঠাইছে। তাহলে এম দেওয়া আছে, জি এইচ দেওয়া আছে, টি দেওয়া আছে, আর জি এর মান তো স্যার আমরা জানি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভর হলো 200 কেজি, সময় হলো 98 সেকেন্ড, উচ্চতা হলো 30 মিটার, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে মোটরটা যেটা ব্যবহার করা আছে তার ক্ষমতা কত সেটা বের করতে হবে। তাহলে ক্ষমতা হলো পি ইকুয়াল টু, সূত্র হলো mgh ডিভাইডেড বাই টি। তাহলে এই মানটা যদি আমরা বের করি তাহলে পি ইকুয়াল টু mgh ভাগ টি যদি হিসাব করি, আমার সাথে সাথে একটু মান লেখো। এম এর মান হলো 200 কেজি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কতটুকু উচ্চতা উঠাইতে হবে, উচ্চতা উঠাইতে হবে 30 মিটার। সময়ের পরিমাণ কত, সময়ের পরিমাণ হলো 98 সেকেন্ড। তাহলে পি এর মান কত পাচ্ছি সেটা যদি আমরা আগে বের করি,
কত হলো 200 কেজি পানি গুণন 9.8 ইন্টু 30 ভাগ 98, তার মানে 600 লভ্য কার্যকর ক্ষমতা হলো 600 ওয়াট। লভ্য কার্যকর ক্ষমতা হলো 600 ওয়াট। লভ্য কার্যকর ক্ষমতা যদি 600 ওয়াট হয়, এখন দেখা যায় এর কর্মদক্ষতা কত আছে? কর্মদক্ষতা হলো 50%। কর্মদক্ষতা হলো 50%। তাহলে কর্মদক্ষতা যদি 50% হয়, তাহলে ওই মোটরটার প্রদত্ত ক্ষমতা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। মোটরটির প্রদত্ত ক্ষমতা কত সেটা বের করতে হবে। তাহলে মোটরটির প্রদত্ত ক্ষমতা যদি বের করতে চায়, তাহলে ইটা ইকুয়াল টু কি হবে? উপরে পি, নিচে হলো পি প্রাইম। তাহলে আমরা যদি এখান থেকে পি প্রাইম হিসাব করতে চাই, তাহলে পি প্রাইম ইকুয়াল টু কি হবে? পি প্রাইম ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ইটা। তাহলে আমরা যদি এখান থেকে পি প্রাইম হিসাব করতে চাই, তাহলে পি ডিভাইডেড বাই ইটা। পি এর মান কত? পি এর মান হলো 600 ওয়াট। 50% এর মান হলো 0.5, এটার মান হলো 0.5। তাহলে পি প্রাইম ইকুয়াল টু হলো 1200 ওয়াট। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতেছি সেটা হলো, যেটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা হলো কি, যে এই মোটরটার প্রকৃতপক্ষে ক্ষমতা হলো 1200 ওয়াট, কিন্তু যেহেতু 50% দক্ষতা, এর জন্য এর ক্ষমতা হয়ে গেল কত? 600 ওয়াট। আচ্ছা, এখন আমরা যদি দেখি, এইবার আমরা খেয়াল করব যে যে মোটরটার কথা বলা হয়েছে সেই মোটরটা যদি আমরা ওই ট্রান্সফরমারটা দ্বারা চালাইতে চাই, তাহলে ওই ট্রান্সফরমারের ক্ষমতা কত সেটা আমরা এখন দেখি ট্রান্সফরমারের ক্ষমতা কত। ট্রান্সফরমারের ক্ষমতা যদি আমরা পিএস বলি, তাহলে পিএস ইকুয়াল টু কি হবে? পিএস ইকুয়াল টু আইএস ইন্টু ইএস, এটা হয়। ট্রান্সফরমারের ক্ষমতা হলো পিএস ইকুয়াল টু আইএস ইন্টু ইএস। এখন দেখো, ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর প্রবাহ দেওয়া আছে, মুখ্যটা দেওয়া আছে, ঠিক আছে। আর গৌণ কুণ্ডলীর কি দেওয়া আছে? গৌণ কুণ্ডলীর 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আমরা এখানেও যদি হিসাব করি, তাহলে এই মানটা আমাদের বের করার জন্য লাগবে। এখন দেখো, সহজ কথা যদি বলি, এই দুটা যদি গুণ করি, আমরা এখান থেকে যদি পিপি বের করতে চাই, দেখো পিপি ইকুয়াল টু কি হবে? ইপি ইন্টু আইপি, তাই না? ইপির মান হলো 600 গুণন 2, তার মানে 6 দুগুণে কিন্তু 1200। এই 1200 ওয়াট কিন্তু ক্ষমতা হয়। তার মানে এটা হলো মুখ্য কুণ্ডলীর সাপেক্ষে, কিন্তু যেহেতু মোটরটি আউটপুটে লাগানো থাকবে, তাহলে অবশ্যই আমাদের উচিত আউটপুটের ক্ষমতা কত সেটা বের করা। তাহলে এই ইএস এর মানটা আমাদের যেহেতু জানা নাই, তাহলে ইএস এর মানটা আমরা আগে বের করে নিই। ইএস এর মানটা বের করে নিয়ে তারপর আমরা পরবর্তীতে আসি। তাহলে ইএস সমান সমান যদি বের করতে চাই, তাহলে ইএস ভাগ ইপি সমান সমান কি হবে? কার সাপেক্ষে আছে? আমাদের প্রবাহের সাপেক্ষে আছে। প্রবাহ যেহেতু উভয় জায়গাতে আছে, কারণ প্রবাহ কত যেন ছিল? এখানে হলো 5 অ্যাম্পিয়ার আর এটা হলো 2 অ্যাম্পিয়ার। তাহলে ইএস, তাহলে অবশ্যই এখানে হবে আইপি ডিভাইডেড বাই আইএস। তার মানে ইএস সমান সমান যদি বের করতে চাই, তাহলে ওখানে আইপি ডিভাইডেড বাই আইএস ইন্টু এখানে বলা হবে ইপি। তাহলে আমাদের আইপি এর মান কত? আইপি কত যেমন ছিল? আইপি হলো 2 অ্যাম্পিয়ার, উপরে হলো 2 অ্যাম্পিয়ার। আর আইএস কত যেন ছিল? 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার ইন্টু ইপির মান কত ছিল? ইপির মান হলো 600 ভোল্ট। তাহলে আমাদের ইএস সমান কত হয়? ইএস সমান সমান যদি দেখি, তাহলে আমাদের এখানে 1200 ভাগ 5, তাই না? 1200 ভাগ 5, 1200 ভাগ 5 কত হয়? 240 ভোল্ট হলো। 240 ভোল্ট হলো। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের পিএস বের করতে হবে। তাহলে পিএস যদি বের করি, তাহলে পিএস সমান সমান কি হবে? দেখো, পিএস সমান সমান হবে আইএস ইন্টু ইএস। তাহলে আইএস এর মান কত যেন ছিল? আইএস এর মান হলো 5 অ্যাম্পিয়ার ইন্টু ইএস এর মান হলো 240 ভোল্ট ইকুয়াল টু অবশ্যই 1200 ওয়াট। তাহলে দেখো, ট্রান্সফরমারের ক্ষমতা 1200 ওয়াট, ট্রান্সফরমারের ক্ষমতা 1200 ওয়াট, আবার এখানে যে বৈদ্যুতিক মোটর ছিল তার ক্ষমতা 1200 ওয়াট,
কর্মদক্ষতা 50%-এর কারণে সে যতটুকু কাজ করে তার পরিমাণ হলো 600 ওয়াট। সুতরাং আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি মুখ্য কুণ্ডলী দিয়ে করলে হবে না, সেটা হলো বলবো না, কিন্তু কথা হলো যে তোমাদের গৌণ কুণ্ডলীটা দিয়েই করা উচিত। গৌণ কুণ্ডলীটা দিয়েই করা উচিত। কেন গৌণ কুণ্ডলীটা দিয়ে করা উচিত? কারণটা হচ্ছে যে আমাদের সবসময় মোটর যেটা আউটপুটে লাগানো থাকে, যদিও বলছি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান, তাহলে স্যার দুটা তো সেম, তাহলে আমরা কেন করব? তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা আউটপুটের সাথে লাগানো থাকে, সুতরাং আউটপুট দিয়ে করলেই বেশি ভালো হয়। আচ্ছা, দেব সাহা স্যার 13-14 শুধু আপাতত রিডিং পড়ে থাকো, তারপরে আরও কিছু যে ইম্পর্টেন্টগুলো লাগবে সেগুলো আমরা পরে বলবো, অসুবিধা নাই। ওখান থেকে সৃজনশীল প্রশ্ন সচরাচর আসে না, অবজেক্টিভ প্রশ্ন আসে আর জ্ঞান অনুধাবন আসে। তোমরা লাইন বাই লাইন প্রশ্নগুলো একটু পড়ে রাখো, তারপরে আমরা ওইখান থেকে আরও কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেটা আমরা বলবো, সমস্যা নেই। ঠিক আছে, আমরা টোটাল এই বিষয়টা বুঝতে পারছি কিনা? টোটাল এটা হলো অধ্যায় 4-এর সাথে একটু মিল আছে, কারণ এই অংশটা হলো অধ্যায় 4-এর জন্য P = mj/t কাজ শক্তি ক্ষমতায় অধ্যায় থেকে আমরা করব। দেখো টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা। দেখো আসলে ক্লাসগুলো একটু সিরিয়াল বাই হলেই সুবিধা হয়, কারণটা হচ্ছে 4 অধ্যায় করাইতে গেলে আমার 3 অধ্যায় লাগবে, 3 অধ্যায় করাতে গেলে 2 অধ্যায় লাগবে, 2 অধ্যায় করতে গেলে 1 অধ্যায়ের কিছু তথ্য লাগবে। তো যেহেতু ধারাবাহিক বিষয়গুলা, এখন 4 অধ্যায় পড়াইতে গেলে কেউ অংশ যদি কোনোটা না বোঝে তখন আমার 3য় অধ্যায় যেতে হবে, 3য় অধ্যায় যদি কেউ না বোঝে তাহলে 2য় অধ্যায় যেতে হবে। তাহলে এই অংশগুলোর থেকে আমি একদম সিরিয়ালভাবে একটু করাবো। তোমাদের প্রি টেস্ট এখনও দেরি আছে, অসুবিধা নাই, প্রি টেস্টের মধ্যে আমরা শেষ করে ফেলবো যত দূর পারি আর কি। ঠিক আছে, আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এবার পরের অংশে আসো দেখি। এটা সহজ একটা কোশ্চেন, তাড়াতাড়ি তোমরা বের করে ফেলো। গৌণ বর্তনীর ভোল্টেজ কত, ইএস এর মান কত সেটা বের করতে হবে তাড়াতাড়ি। দেখি কে আগে করতে পারে। ইএস এর মান এখানে সব তথ্য দেওয়া আছে, ইএস বের করতে হবে তাড়াতাড়ি, দেখি কে আগে করতে পারে। দেখো ইএস এর মান কত সেটা বের করতে হবে, দেখি কে আগে বের করতে পারে। ইএস কত তাড়াতাড়ি বের করতে হবে। এগারো হাজার। 11,000 ভোল্ট। ইএস ইকুয়াল টু হলো 11,000 ভোল্ট। সবার ঠিক আছে? 11,000 ভোল্ট সবার ঠিক আছে কিনা? আচ্ছা, সবার বলতেছে 11,000। ওকে, আচ্ছা 11,000 ভোল্ট। ওকে, এবার দেখো ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে, মানে তাড়াতাড়ি বের করো পিপি কত আর পিএস কত, তাড়াতাড়ি বের করো দেখি। পিপি পিএস, পিপির মান এবং পিএস এর মান বের করতে হবে, তাড়াতাড়ি বের করে ফেলো দেখি কত হয়। কে কে বের করতে পারে আগে দেখি। পিপি কত আর পিএস কত, তাড়াতাড়ি বের করতে হবে। পিপি কত, পিএস কত। পিপি এবং পিএস বের করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, প্র্যাকটিক্যালের জন্য যেগুলো লাগবে সেগুলো দেওয়া হবে, সমস্যা নেই। নাও, প্র্যাকটিক্যালের জন্য যেগুলো লাগবে সেটা দেখানো হবে, সমস্যা নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। 1000 ওয়াট, 1100 ওয়াট, 1100 ওয়াট। আমরা তো একটা মান অলরেডি পেয়ে যাচ্ছি, এই দুটার গুণফল একটা পেয়ে যাচ্ছি, কারণ পিপি ইকুয়াল টু কি হবে?
পিপি ইকুয়াল টু আইপি ইন্টু ইপি। তাহলে পিপি সমান সমান যদি বলি আইপি ইন্টু ইপি, আইপির মান হলো 5 অ্যাম্পিয়ার ইন্টু ইপির মান হলো 220 ভোল্ট। তাহলে পিপি ইকুয়াল টু 1100 ওয়াট। এটা একটা অংশ আমরা পেয়েছি, 1100 ওয়াট একটা অংশ পেয়েছি। বাকি অংশটা অবশ্যই পিএসও তাই হবে। পিএসও ক্যালকুলেশন করলেও তাই হওয়ার কথা, 1100 ওয়াট হওয়ার কথা। এটা কি আর করে দেওয়ার দরকার আছে কিনা? এটা করে দেওয়ার দরকার আছে না? তোমরা পারবা? আচ্ছা, করতে হবে না। এবার দেখি এটার কি অবস্থা, দেখো দেখি। একটি আরোহী ট্রান্সফরমারে 220 ভোল্ট, আরোহী ট্রান্সফরমার মানে স্টেপ আপ, আরোহী ট্রান্সফরমার 220 ভোল্ট সরবরাহ করে। তার মানে এটা হলো ইপি, পাওয়া গেছে ইএস। ইপির মান হলো 220 ভোল্ট, ইএস পাওয়া গেছে 2000 ভোল্ট। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এটা হলো এনপির মান দেওয়া আছে, এনপির মান দেওয়া আছে 400, আর রোধের মান দেওয়া আছে 0.5 ওহম। আর পি কোনটার? মুখ্য কুণ্ডলী, আর পি দেওয়া আছে। তাহলে আমাদের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা না, ওটা মুখ্য কুণ্ডলী। হ্যাঁ, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে আমাদের এনএস এর মান কত সেটা বের করতে হবে, এনএস এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র যদি বলি, তাহলে এখান থেকে হবে এনএস ডিভাইডেড বাই এনপি, এনএস ডিভাইডেড বাই এনপি। তাহলে এনএস ডিভাইডেড বাই এনপি যদি হয়, এন এর সাথে ই এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, তার মানে অবশ্যই এখান থেকে নিব হলো ইপি ডিভাইডেড বাই ইএস। তাহলে আমাদের এখান থেকে এনএস সমান সমান কি হবে? এনএস সমান সমান তাহলে উপরে হবে ইপি, ইপি ইন্টু এনপি দিয়ে গুণ হয়ে যাবে এনপি, আর নিচে চলে আসবে হলো ইএস। তাহলে এনএস সমান সমান কত হয় সেটা যদি দেখি, কত হয় দেখো। ইপি, ইপির মান কত? ইপির মান হলো 220 ভোল্ট, এখানে লিখলাম 220, ইন্টু এনপির মান 400, লিখলাম এখানে 400, আর ইএস এর মান হলো 2000। তাহলে এনএস সমান সমান কত হয় সেটা যদি দেখি, এনএস এর মান কত হয়? গৌণ কুণ্ডলীর এনএস ভাগ এনপি ইকুয়াল টু ইপি ভাগ ইএস। তাহলে ইপির মান হলো কত? ইপির মান একটা ট্রান্সফরমারে এত ভোল্টেজ সরবরাহ করে 220, 220 গুণন 400, এনপির মান 400 ভাগ 2000, কত হয়েছে? ও, ই আর এন তো সমানুপাতিক সম্পর্ক, দুট ই আর এন তো সমানুপাতিক, তাই না? দুট তরিকা ভুল হয়েছে। তাহলে আমরা এই অংশটা ভুল হয়েছে। আমাদের তো সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক হলো আমাদের বের করবো এনএস, এনএস বের করবো এনএস। তাহলে এনএস, তাহলে এনএস ভাগ এনপি সমান হলো ইএস ভাগ ইপি। তাহলে আমাদের সমানুপাতিক, এন আর ই তো সমানুপাতিক সম্পর্ক। তাহলে এনএস সমান সমান উপরে হলো ইএস ডিভাইডেড বাই ইপি ইন্টু এখানে হবে এনপি। তাহলে এনএস সমান সমান যদি দেখি, তাহলে ইএস, ইএস এর মান হলো 2000, 2000। এনপির মান কত? এনপির মান হলো 400, 400, আর ইপির মান হলো কত? ইপির মান হলো 220। তাহলে আমাদের এনএস সমান সমান কত হয়? এবার ঠিক আছে, দেখো 2000 গুণন 400 ভাগ 220, তিন 6 3 6, হ্যাঁ 3 6
3.6 তারপরে আবার হলো 3.6, তাই না? 3.6 দশমিক কত আবার 3.6 এরকম মান আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে যদি দেখি 3636টি, 3636টি। তার মানে আমাদের দেখো, মানে আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই অংশগুলো মনে রাখলে একটু সুবিধা হইতেছে। কি সুবিধা হইতেছে যে আমরা যদি অঙ্ক ভুলও লিখি সঙ্গে সঙ্গে আমরা বুঝে ফেলতে পারতেছি আসলে কোন জায়গায় ভুল হইতেছে বা কি হইতেছে, তাই না? আরপি এর কাজ কি? আরপি তো গ নম্বরে কাজ নাই, এখন ঘ নম্বরে দেখি কোনো কাজ আছে কিনা। ঘ নম্বরে কোনো কাজ আছে কিনা বলতেছে মুখ্য গৌণ কুণ্ডলী রোধের অনুপাত কত। তাহলে এখানে মুখ্য কুণ্ডলী রোধ বলে দিয়েছিল, তাহলে আরপি এর মান আমাদের দিয়ে দেওয়া আছে। এখানে যেটা মান দিয়ে দেওয়া আছে সেটা হলো আরপি, আরপি এর মান দেওয়া আছে। তাহলে অবশ্যই আমাদের আরএস এর মান কত সেটা বের করতে হবে। আরএস এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আরএস এর মান বের করার জন্য যে কাজটা করতে হবে, আরএস সমান সমান কি লাগবে? আরএস সমান সমান হলো ইএস ভাগ আইএস, এই মানটা লাগবে। আরএস ইকুয়াল টু কি লাগবে? আরএস ইকুয়াল টু লাগবে হচ্ছে ইএস ভাগ আইএস। এখন এখানে তো প্রবাহের কোনো বিষয় নাই, তাহলে প্রবাহের কথা যদি না থাকে তাহলে আরেকটা সূত্রের সাপেক্ষে আমরা করতে পারি যে কি তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি তাহলে তড়িৎচালক শক্তি, তাহলে মুখ্য এবং গৌণ কুণ্ডলীর জন্য আমাদের হিসাব করতে হবে তড়িৎচালক শক্তি, তাই তো? তাহলে এখন আরেকটা সূত্র যদি আমরা বলি যে পি ইকুয়াল টু কি ভি স্কোয়ার ভাগ আর, তাহলে আমরা ক্ষমতা বের করতে পারতেছি কিনা। পি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর, তারপরে পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু আই ভি। তাহলে মুখ্য এবং গৌণ কুণ্ডলীর রোধের অনুপাত কত সেটা বের করতে হবে, রোধের অনুপাত। তাহলে দেখো দেখি আমাদের কোন অংশটা করলে সুবিধা হচ্ছে সেটা দেখো, কোন অংশটা করলে সুবিধা হইতেছে, কোন অংশটা করলে সুবিধা হবে সেটা দেখো। কোন অংশটা করলে আমাদের সুবিধা হইতেছে সেটা যদি দেখি, তাহলে এখানে একটা জিনিস দেখো যে মুখ্য কুণ্ডলীর জন্য রোধ দেওয়া আছে, আরপি এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আরপি এর মান যদি দেওয়া থাকে তাহলে মানে আমরা এখান থেকে আইপি এর মানটা বের করতে পারতেছি কিনা। তাহলে আরপি এর মান যদি দেওয়া থাকে তাহলে আরপি ইকুয়াল টু কত আছে দেখো, আরপি ইকুয়াল টু এখান থেকে আরপি ইকুয়াল টু আছে 0.5 ওহম। আরপির মান হলো 0.5 ওহম। আর মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ একটি ট্রান্সফরমারে 220 ভোল্ট প্রয়োগ করে এত পাবে। তাহলে এখান থেকে ইপি সমান সমান যদি বলি, ইপি সমান সমান হলো 220 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, আরপি ইকুয়াল টু 0.5 এম্পিয়ার যেটা মান দেওয়া আছে, আরোহী ট্রান্সফরমারের 220 ভোল্ট সরবরাহ করা হয়েছে, মানে ইপির মান 220 ভোল্ট। তাহলে অবশ্যই আমরা এখান থেকে আইপির মানটা বের করতে পারবো। তাহলে আইপি সমান সমান কি হবে? আইপি সমান সমান হবে ইপি ডিভাইডেড বাই আরপি। আইপি সমান যেটা হবে সেটা হলো ইপি ডিভাইডেড বাই আইপি, কারণ ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে ইপির মান হলো 220 ভোল্ট, 220 ভোল্ট। আর আরপির মান হলো 0.5 ওহম। তাহলে এখান থেকে আইপি ইকুয়াল টু কত হয় সেটা যদি দেখি, 220 ভাগ 0.5, 220 ভাগ 0.5 কত হয়? 220 ভাগ 0.5 ইকুয়াল টু 440 অ্যাম্পিয়ার। তার মানে এর মধ্য দিয়ে 440 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। তাহলে মুখ্য কুণ্ডলীর মধ্যে 440 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এখন আমরা আইএস কত সেটা বের করব, আইএস কত সেটা বের করব। তাহলে আইএস যদি বের করতে চাই
তাহলে আইএস সমান সমান কি হবে দেখো, আইএস সমান সমান যদি দেখি তাহলে আইএস সমান সমান কি, আইএস সমান সমান আমরা কার সাপেক্ষে বের করব, প্রবাহ যেহেতু পেয়ে গেছি, তাহলে আইএস ভাগ আইপি যদি লিখি, আইএস ভাগ আইপি যদি লিখি, তাহলে এখন আমাদের ডান দিকে কিসের মান দেওয়া আছে দেখো, ডান দিকে যে মানগুলো দেওয়া আছে সেটা হলো ভোল্টেজের মান দেওয়া আছে। তাহলে আইএস ভাগ আইপি যদি বলি তাহলে এখানে ভোল্টেজের মান দেওয়া আছে, তাহলে ভোল্টেজ অবশ্যই বিপরীতভাবে সম্পর্কযুক্ত হবে, তাহলে এখান থেকে হবে ইপি ডিভাইডেড বাই ইএস। তাহলে আইএস ভাগ আইপি ইকুয়াল টু ইপি ভাগ এস। তাহলে আমরা যদি এখান থেকে যদি আইএস এর মানটা বের করতে চাই, তাহলে আইএস সমান সমান কি হবে, ইপি ভাগ ইএস ইন্টু এখানে হবে আইপি। তাহলে আমরা এখান থেকে দেখো আইএস সমান সমান কি পাবো, আইএস সমান সমান পাবো ই এবং আই ব্যস্তানুপাতিক, হ্যাঁ ইপি ভাগ ইএস। তাহলে ইপির মান কত ছিল, ইপির মান ছিল 220, ই এর মান কত ছিল 2000, ইন্টু আইপির মান কত ছিল, আইপির মান হলো 440। তাহলে এখান থেকে আইএস সমান সমান কত হবে, 220 গুণন 440 ভাগ কত 2000, 48.4 অ্যাম্পিয়ার, 48.4 অ্যাম্পিয়ার। তাহলে আইএস এর মান আমরা পেয়ে গেলাম, যার মান হলো 48.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা কি বের করব, এখন আমরা আরএস বের করব, এখন আমরা আরএস বের করব। তাহলে আরএস সমান সমান কি হবে, আরএস সমান সমান হবে ইএস ভাগ আইএস। তাহলে আরএস সমান সমান কি হবে, ইএস ভাগ আইএস। তাহলে ইএস এর মান কত, ইএস এর মান হলো 2000 ভোল্ট। আইএস এর মান কত পাইলাম, আইএস এর মান পাইলাম 48.4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখান থেকে আরএস সমান সমান কত হবে, তাহলে 2000 ভাগ 48.4, তাহলে কত হবে 41.32 এত ওহম। এখন কোশ্চেন বলছে মুখ্য গৌণকোণের রোধের অনুপাত কত, তার মানে মুখ্য আর গৌণ, তাহলে আরপি ভাগ আরএস সমান আরপি ভাগ আরএস বের করতে বলতেছে। তাহলে আরপির মান কত ছিল, আরপির মান ছিল 0.5, আরএস এর মান হলো 41.32, ভাগ করলে কত হবে 0.5 ভাগ অ্যান্সার কত 0.0121 ভাগ 1। তাহলে আমরা যদি এখানে বলি আরপি ইজ টু আরএস সমান 0.0121 ইজ টু 1, এই হলো রোধের অনুপাত। পয়েন্ট 5 ভাগ 41 आरपी इज टू आर एस 0.5 के 0.0110 आरपी इज टू आर एस। আর যদি এটাকে আমরা আরেকটু কাজ করতে চাই, যেমন এখান থেকে যদি বলি আমরা নিচের মানকে প্রথম অংশটার মানকে 1 বানাবো, তাহলে প্রথম অংশটাকে যদি 1 বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথম অংশটা 1 যদি বানাইতে চাই তাহলে এখানে কত হবে, যেমন 0.0121 কে 0.0121 দ্বারা ভাগ করতে হবে, ইস টু 1 কে 0.0121 দ্বারা ভাগ করতে হবে 0.0121। তাহলে 1 ভাগ অ্যান্সার যদি বলি তাহলে কত হবে 82.64। তার মানে এর অনুপাতটা তখন যে 1:82.64। আমরা এটা যদি রাখি তাহলে সেটাও হবে। আবার যদি আমরা আরেকটু কারেকশন করে নিই যে প্রথমটাকে 1 রাখলে সুবিধা হয় বুঝতে, 1:2 এত, তাহলে আমাদের এই অনুসারে হিসাব হবে। দেখো আমরা টোটাল বিষয় বুঝতে পেরেছি কি না।
দেখো টোটাল বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। টোটাল অংশটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ 0.5:41.32 এটা রাখলেও হবে, সমস্যা নাই। টোটাল বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার। সবাই বুঝতে পারছে কিনা। আচ্ছা, এখন আরো কিছু সৃজনশীল আছে, এইগুলা হলো বোর্ড কোশ্চেন। এই অংশগুলো তোমরা একটু চেষ্টা করে দেখো কি অবস্থা হয়। এইগুলা একটু আরো কিছু সৃজনশীল এখানে দেওয়া আছে, যে সৃজনশীলগুলো তোমরা একটু বাসায় SW হিসেবে করো, তারপরে দেখি কি অবস্থা হয়। ঠিক আছে, আমি তো করলাম কিছু, এবার তোমরা একটু কিছু অঙ্ক করো। তাহলে আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন করাবো। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করাবো। বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা একটু রেডি রাখো, সূত্রগুলো ঠিক থাকলেই হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হবে। কালকে সম্ভবত 2টার দিকে ক্লাস দেওয়া আছে, যেভাবে রুটিন দেওয়া আছে সেই অনুসারে তোমরা একটু রেডি থাকবা। হ্যাঁ, ওকে, ভালো থাকো।